দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়াত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে ভালো মনে করছে, দাবি প্রধান উপদেষ্টার। বিএনপির তীব্র প্রতিবাদ। কোন মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই। মিয়ানমারকে মানব করিডোর দেওয়ার সমালোচনা বিএনপি মহাসচিবের, আলোচনা না করায় হতাশা। হজ ফ্লাইটের সাথে মোবাইল অ্যাপ উদ্বোধন, রাতে প্রথম ফ্লাইটে জেদ্দা যাচ্ছেন ৩৯৮ জন হজযাত্রী। সিলেট ওসমানী বিমানবন্দরে কার্গো টার্মিনাল চালু, পণ্য রফতানিতে সময় ও খরচ কমে যাওয়ার আশা। এবারে পুরো আয়োজন। বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য ভালো সমাধান। কাতারের আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্য বন্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতা চাইলেও তিনি রাজি হননি। ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই কথা বলেন। সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয়। কিন্তু নরেন্দ্র মোদী ইউনূসের উদ্বেগ আমলে না নিয়ে বলেন, তিনি শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না, কারণ ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম উন্মুক্ত। এটি ব্যবহার করে কেউ বক্তব্য দিলে তিনি তা নিয়ন্ত্রণ করতে পারবেন না। আল জাজিরাকে ডক্টর ইউনূস আরও জানান, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে সরকার অগ্রসর হচ্ছে। আগামী নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে ডক্টর ইউনূস বলেন, এটি দলটিকে ঠিক করতে হবে তারা নির্বাচনে থাকবে কি থাকবে না। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও মিয়ানমার বোঝাপড়ার মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে কাজ করছে তার সরকার। টক টু আল জাজিরা শিরোনামে অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন সাংবাদিক নিয়েভ বার্কার, লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে দেশের মানুষ জুলাই বিপ্লবে অংশ নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার রাজধানীর গুলশানে লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেছেন। এ সময় আগামী মাসের মধ্যে নির্বাচনী রোড ম্যাপের দাবি জানান যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে সম্প্রতি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর ভোটের দাবিতে পরবর্তী করণীয় ঠিক করতে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজো কমিটি। এরই ধারাবাহিকতায় সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভাসানী ন্যাপ, আম জনতার দল ও বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বৈঠক করে বিএনপি। ১.৫ ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠকে শরিক দলগুলোর সাথে অনেক বিষয়ে একমত হয় বিএনপি। বৈঠক শেষে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানান তারা। আগামী মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ এই সরকারের থেকে আমরা চাচ্ছি। নির্বাচন দিয়ে আমাদের দেশটিকে সুষ্ঠুভাবে আবার পরিচালনা করার সুযোগ করে দেন। ডিসেম্বরের মধ্যে মানে এটা নভেম্বরে হতে পারে, এটা আগস্টেও হতে পারে। লিয়াজো কমিটির প্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রায় সব রাজনৈতিক দল ডিসেম্বরের আগেই জাতীয় সংসদ নির্বাচন চায়। শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় লড়াই করেছে, আমাদের সাথে যারা রাস্তায় ছিল ইতিমধ্যে প্রায় 50টি দল পরিষ্কারভাবে ব্যক্ত করেছে ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি জানতে চান, দেশে কারা নির্বাচন চায় না। যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেটা যেই সরকারই হোক। কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই। এদিকে তরুণদের রাজনৈতিক চিন্তাভাবনা ও দেশের প্রেক্ষাপটে করণীয় নিয়ে যৌথ কর্মসূচি ঘোষণা করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। সোমবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না জানান, চট্টগ্রামে প্রথম সেমিনার ও সমাবেশ, খুলনায় দ্বিতীয়, বগুড়ায় তৃতীয় এবং ঢাকায় হবে চতুর্থ ও শেষ কর্মসূচি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।
জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে তৈরি নতুন সংবিধানের অধীনে নির্বাচনের পক্ষে মত দিয়েছে গণ অধিকার পরিষদ। এক্ষেত্রে সংবিধান সংশোধন সহ পুরো সংস্কার প্রক্রিয়াকে এই গণভোটের মাধ্যমে চূড়ান্ত করার প্রস্তাব দিয়েছে এই দলটি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান দলের সভাপতি নুরুল হক নূর। রাষ্ট্র সংস্কারে ঐকমত্য তৈরির জন্য 5 সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনা করে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে 20তম দল হিসেবে গণ অধিকার পরিষদের সাথে বৈঠক করে কমিশন। বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সম্মিলিত ঐক্যে জাতীয় সনদ তৈরি করাই ঐকমত্য কমিশনের লক্ষ্য। ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে এই জাতীয় সনদ তৈরি করা, যাতে করে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন ঘটে, যেন বাংলাদেশ তার সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে। 4 ঘন্টার বৈঠক শেষে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক জানান, সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি রাখা, ক্ষমতার ভারসাম্য রাখতে জাতীয় সাংবিধানিক পরিষদ গঠন, সংসদ সদস্য হওয়ার বয়স 21-এর পরিবর্তে 23 করা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর করা ও তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস করার প্রস্তাব দিয়েছে তার দল। অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকার করে তার অধীনে নির্বাচন চায় গণ অধিকার পরিষদ। ভবিষ্যতে কেউ যাতে জাতীয় সনদ চ্যালেঞ্জ করতে না পারে, এই জন্য গণভোটের পক্ষে অবস্থান দলটির। এবং শুধু আমরা সংবিধান না, যেহেতু বাংলাদেশের এই 50 বছরের ইতিহাসে এইটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট, যেন ভবিষ্যতে কোনো আইনি কিংবা বিভিন্ন ধরনের সংকটে না পড়ে, এই জন্য আমরা পুরো সংস্কার প্রক্রিয়াকেই একটা গণভোটের মাধ্যমেও চূড়ান্ত করার আহ্বান জানিয়েছি। জাতীয় ঐকমত্য কমিশনের 166টি সুপারিশের মধ্যে 135টিতে একমত প্রকাশ করেছে গণ অধিকার পরিষদ। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সোমবার পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন। তবে কী বিষয়ে তাদের আলোচনা হয়েছে তা নিয়ে তিনি গণমাধ্যমে বিস্তারিত কিছু জানাননি। এর আগে গতকাল ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা নিরসনে বাংলাদেশ আগ বাড়িয়ে কোনো উদ্যোগ নেবে না বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এরপরেই সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান পাকিস্তানের হাইকমিশনার। অন্যদিকে আবারও মিয়ানমারের মানবিক করিডোর প্রসঙ্গে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। There's nothing to share at all. Did you discuss? This was just a routine discussion. Routine discussion. Anything regarding Indo-Pakistan? No. Foreign minister visit. My today's meeting was entirely different. It has nothing to do with the visit or anything. It was purely a different context. এটা শর্ত যেহেতু ঠিক হয় নাই, কাজে বলা যাবে না। জিজ্ঞেস করেন, উনি হয়তো কিছুটা বলতে পারবেন, আমি বলতে পারবো না। নীতিগত সিদ্ধান্ত গতকাল বলা হলো, এটা আজকে পরিবর্তন না, ওইটা একেবারেই কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়, কতগুলো, এর চেয়ে বেশি কিছু না। থ্যাংক ইউ। আমার সাথে দেখা করেন, এই তো যার সাথে দেখা করেছে তাকে জিজ্ঞেস করেন, আমার সাথে তো দেখা হয়নি কোনো। থ্যাংক ইউ। মিয়ানমারের বেসামরিক লোকজনের কাছে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে শেখ বাজার এলাকায় গণসংযোগের সময় তিনি বলেন, বাংলাদেশকে একটা হিউম্যান পেজেস দিতে হচ্ছে। এটা অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে বাক স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা জড়িত রয়েছে। তিনি বলেন, সরকারের উচিত ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা। এটা হতে হবে সমস্ত মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। আমাদের এখানে এসে আরো কেউ জলকলন করুক, সেটাও আমরা চাই না। এখন তো রোহিঙ্গাকে নিয়ে আমরা বড় সমস্যায় আছি, তারপরে এই মেসেজ দেওয়া যে আবার কোনো বড় সমস্যার সৃষ্টি হয়, সেগুলো আলোচনা করে ব্যবস্থা নিয়ে তারপরে এটাতে যাওয়া উচিত ছিল বলে আমরা মনে করি।
হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুত মোবাইল অ্যাপ লাব্বাইক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানিয়েছেন, হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্মকর্ম পালন করতে পারেন সেজন্য এই অ্যাপ বড় ভূমিকা রাখবে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো নির্মিত অ্যাপটি উদ্বোধন করে হজযাত্রীদের এই অ্যাপ ব্যবহারের আহ্বানও জানিয়েছেন অধ্যাপক ইউনূস। বাংলাদেশ থেকে এবছর হজে যেতে নিবন্ধন করেছেন ৮৭,১০০ জন। ২০২৫ সালের হজ ফ্লাইট উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আয়োজিত অনুষ্ঠানে তিনি হজ যাত্রীদেরকে সৌদি আরবের আইন কানুন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে বিরত থাকার পরামর্শও দেন। এবারের হজ অত্যন্ত নির্বিঘ্ন, সুন্দর, স্বচ্ছন্দ হবে এবং আমরা প্রত্যেকে আল্লাহকে রাজি করে আসতে পারবো এবং এই হজের মাধ্যমে আমাদের বিগত দিনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। হজ পালনে প্রতি বছরই কম বেশি দেশের যাত্রীরা নানা বিড়ম্বনায় পড়েন। সরকারের আন্তরিকতার পরও কিছু ভোগান্তি থেকে যায়। এবার বাংলাদেশের হাজিদের বহুদিনের চাওয়া আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু করেছে সরকার। এছাড়া ডলার এন্ডোর্স প্রক্রিয়া সহজ করতে চালু হয়েছে হজ প্রিপেইড কার্ড। আজকে এই অ্যাপের আমরা উদ্বোধন ঘোষণা করছি। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো নির্মিত লাব্বাইক অ্যাপ সহ হজ যাত্রীদের বিভিন্ন সুবিধা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। যাওয়াটা যে দুশ্চিন্তার বিষয়, সেই দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করব এবং নিরাপদভাবে তিনি ধর্মকর্মের দিকে মনোযোগ দেবেন। এটাই হলো এটার পারপাস। এবার যেহেতু প্রথম সংস্করণ, আমার একটা বড় দায়িত্ব হবে তাদের মতামতগুলো সংগ্রহ করতে থাকা। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজের প্রথম ফ্লাইটে রাত 2:15 সৌদি আরবের জেদ্দা যাচ্ছেন 398 জন হজযাত্রী। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের দ্বিতীয় কার্গো টার্মিনাল চালু হয়েছে, যার মাধ্যমে রফতানি বাণিজ্যের সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন রপ্তানিকারকরা। তারা বলছেন, ঢাকা ও চট্টগ্রামের পর সিলেট থেকে পণ্য রপ্তানি শুরু হওয়ায় সময় ও খরচ কমবে, বাড়বে বিদেশি ক্রেতাদের আস্থা। সিলেটের ওসমানী বিমানবন্দরে কার্গো টার্মিনাল না থাকায় এতদিন পণ্য রপ্তানি করা হতো ঢাকা থেকে। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হওয়ার প্রেক্ষাপটে ওসমানী বিমানবন্দরে কার্গো টার্মিনাল চালু করা হয়েছে, যার প্রাথমিক ধারণ ক্ষমতা 100 টন। এখানে আধুনিক মানসম্পন্ন যন্ত্রপাতি, বিশেষ করে এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম যুক্ত করা হয়েছে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পর সিলেটে অনুসরণ করা হয়েছে RA3 প্রোটোকল। এতে দেশের রপ্তানি খাত, বিশেষ করে উত্তর পূর্ব জনপদের রপ্তানি শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা সংশ্লিষ্টদের। এটাকে আমরা অবশ্যই ওয়েলকাম করি এবং আমরা মনে করি সরকার বিশেষ করে বাণিজ্য উপদেষ্টার একটা সদিচ্ছার বহিঃপ্রকাশ এখানে ঘটেছে এবং পরবর্তীতে এখানে আরও কিভাবে কস্ট কমিয়ে আনা যায় সেটা নিয়েও তিনি কাজ করছেন। স্পেনের প্রতিষ্ঠান ইন্ডিটেক্সের পণ্য রপ্তানির মাধ্যমে রবিবার ওসমানী থেকে কার্গো ফ্লাইটের কার্যক্রম শুরু হয়। পণ্য রপ্তানির পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। কার্গো ফ্লাইটের নিরাপত্তায় থাকছে তারা, আর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পালন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পণ্য রপ্তানির এই দ্বার দিয়ে সময় ও খরচ দুটোই কমবে বলে মনে করছেন শিল্প মালিকরা। আমি মনে করি যে এটা আমাদের একটা অপরচুনিটি ক্রিয়েট হলো। বিদেশের ডলারও গেল না, ডলারগুলি বাংলাদেশেই থাকলো এবং বাংলাদেশে থাকা মানে হলো যে যারা এক্সপোর্টার তাদের জন্য এটা আরও সহজও হলো। দেশের রপ্তানি কার্যক্রমে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য সিলেটের পর কক্সবাজার বিমানবন্দর থেকেও একই ধরনের কার্গো সেবা চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। 3 দিনব্যাপী পুলিশ সপ্তাহ 2025 শুরু হচ্ছে আগামীকাল। এটি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম একথা জানিয়েছেন। তিনি জানান, ছাত্র জনতার অভ্যুত্থানের ঘটনার মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। মামলা হলেই গ্রেপ্তার না করার কথা জানিয়েছেন আইজিপি। দেশে জঙ্গি নেই, ডিএমপি কমিশনারের এমন মন্তব্য সংক্রান্ত প্রশ্নের জবাবে আইজিপি বলেন, জঙ্গি নেই এমন নিশ্চয়তা কেউ দিতে পারে না। অনেকেই এর আগে গ্রেপ্তার হয়েছেন, কারাভোগ করেছেন, তবে পুলিশ সজাগ এ বিষয়ে রয়েছে বলে তিনি জানিয়েছেন। পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়, নিরীহ লোককে যেন হয়রানি করা না হয়। তদন্তে শুধুমাত্র যার বিরুদ্ধে দায়ভাগ পাওয়া যাবে তার বেলাতেই আমরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট চাইব, তাকেই আমরা শুধু গ্রেপ্তারের
কার্যক্রম করব, তার বেলায় নিব। অভিনেতা ইরেশ জাকিরের বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টিকে অস্বস্তিকর বলছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সোমবার সচিবালয় ব্রিফিংয়ে তিনি একথা বলেন। উপদেষ্টা জানান, সরকার মামলা করেনি। তিনি বিশ্বাস করেন পুলিশ এই মামলার সঠিক তদন্ত করবে। ইরেশ জাকিরকে আমি পার্সোনালি চিনি, আমি জানি জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন, ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। কিন্তু আবার বলছি, এটা মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রের পক্ষের মামলা না, সরকারের দেয়া মামলাও না। যে কোনো এখন আপনি দেখেন, মামলা করার এখন আমরা স্বাধীনতা পেয়েছি, মামলা করার স্বাধীনতা আছে, সবাই সেই স্বাধীনতার কেউ কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে। এর বেশি আমি আর কিছু বলতে চাই না। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সরকারি বেসরকারি নার্সিং শিক্ষার্থীরা। খুলনায় 2 ঘন্টা অবস্থান এবং বিক্ষোভ সমাবেশ করেন এই শিক্ষার্থীরা। সোমবার বেলা 11টা থেকে পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউটের সামনে দিনব্যাপী এই কর্মসূচিতে শত শত শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, দাবি মানা না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে তারা জানান। বিক্ষোভ সমাবেশ করেছেন যশোরের নার্সিং শিক্ষার্থীরাও। তারা শ্রেণীকক্ষে তালা লাগিয়ে দেন এবং কালো ব্যাজ ধারণ করেন। একই দাবিতে মুন্সিগঞ্জে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নার্সরা। পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের শেরবাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেন এই শিক্ষার্থীরা। বাজারের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে শেয়ার বাজারের নিয়মকানুন সংস্কার করা হচ্ছে। সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে মার্জিন রুলস সংক্রান্ত চূড়ান্ত সুপারিশের কমিশনের কাছে হস্তান্তর করার উপলক্ষে সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়েছে। গেল বছরের 7 অক্টোবর বাংলাদেশের পুঁজি বাজারের সার্বিক উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং পুঁজি বাজারে আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে 5 সদস্যের একটি বিশেষ পুঁজিবাজার সংস্কার টাস্ক ফোর্স গঠন করে বিএসইসি। সোমবার সংস্কার কমিশনের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিন সংবাদ সম্মেলনে মার্জিন রুলস সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরেন। দেশের 6 জেলায় বজ্রপাতে প্রাণ গেছে 11 জনের। সোমবার বিভিন্ন সময় বজ্রপাতে কুমিল্লায় 4 জন, কিশোরগঞ্জে 3 জন এবং হবিগঞ্জ, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনায় 1 জন করে মারা যান। সোমবার দুপুরে কুমিল্লার বরুড়ার খোসবাস ইউনিয়নের পয়লাগাছা গ্রামে বজ্রপাতে ফাহাদ হোসেন ও সাইমন হোসেন নামে 2 স্কুল ছাত্র মারা গেছে। তারা বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হালকা মেঘ থাকা সত্ত্বেও শিশুরা মাঠে ঘুড়ি উড়াতে ব্যস্ত ছিল। হঠাৎ বজ্রপাত হলে 2 জনই মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কুমিল্লার মুরাদনগরে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিখিল দেবনাথ ও জুয়েল ভুইয়া নামে মারা গেছে আরও 2 জন। সকালে উপজেলার বাংলা বাজারের কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশের মাঠে এই ঘটনা ঘটে। এদিকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইন উপজেলায় বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুরে বজ্রপাতে মানিক মিয়া নামে 1 জন মারা গেছে। কাজ শেষে বাড়ি ফেরার সময় মানিক মিয়ার উপর বজ্রাঘাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বজ্রপাতে দিদারুল ইসলাম নামে 1 মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। চাঁদপুরের কচুয়ায় বজ্রপাতে মারা গেছে বিশাখা নামে 1 কৃষানী। সকালে উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের নাহারা গ্রামে স্বামীর সঙ্গে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাত হলে আহত হন বিশাখা। গুরুতর অবস্থায় তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে মারা গেছে আরও 1 জন। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্বল্প দৈর্ঘ্য প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা আলী। এটি দেশের জন্য বড় অর্জন, তাই উৎসাহ যোগাতে সিনেমাটির টিমের কান যাত্রার দায়িত্ব নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। ফ্রান্সের কান সৈকত পাড়ে প্রতি বছর জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এই মহাযজ্ঞ। প্রতি আসরেই সেরা হওয়ার লড়াইয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেয় হাজার হাজার সিনেমা। এবার ৭৮তম আসরে আনুষ্ঠানিকভাবে জড়িয়েছে বাংলাদেশের নাম। উৎসবের স্বল্প দৈর্ঘ্য সিনেমা বিভাগে লড়তে যাচ্ছে দেশের সিনেমা আলী। এই বিভাগে এবারই প্রথম কান উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের কোনো ছবি জায়গা করে নিয়েছে। সোমবার সচিবালয়ে চলচ্চিত্রটির শিল্পী ও কলাকুশলীদের আমন্ত্রণ জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সে সময় তিনি ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আলীর কান যাত্রার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। সফট পাওয়ারকে বাইরে এক্সপোর্ট করার যেসব কাজ, এই কাজগুলো আমরা সে অর্থে খুব একটা করিনি, তবে আমরা এখন থেকে ধীরে ধীরে এই কাজটা শুরু করতে চাই। কান ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়া এবং আসার জন্য এয়ার ফেয়ারটা সংস্কৃতি মন্ত্রণালয় বহন করবে। আলীর নির্মাতা জানান, একজন ব্যক্তির আত্ম আবিষ্কারের গল্পকে সহজ সরল ভঙ্গিতে সিনেমাটিতে উপস্থাপন করা হয়েছে। 15 মিনিট আমরা একটা খুব ইম্পর্টেন্ট গল্প বলার চেষ্টা করেছি। এটা অ্যাকচুয়ালি এই গল্পের যে আইডিয়াটা, এটা 15 মিনিট না, এটা বিশাল। সো অ্যান্ড থ্যাঙ্কফুলি ওটা রিকগনাইজ করেছে কান। স্পেশাল থ্যাঙ্কস মোস্তফা সরোয়ার ফারুকী ভাইকে, কারণ উনি এটার মাধ্যমে হয়তো একটা নতুন একটা ধারা শুরু করলেন অ্যাপ্রিসিয়েশনের, যেটা আসলে পরবর্তীতে অনেক অনুপ্রাণিত করলাম। স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পাম দি ওর বা গোল্ডেন পামের জন্য আলী লড়বে বিভিন্ন দেশের আরও 10টি সিনেমার সঙ্গে। ভূমধ্য সাগরের দক্ষিণ ফরাসি উপকূলে 13 মে এবারের উৎসব শুরু হবে, চলবে 24 মে পর্যন্ত। ছবি নির্বাচিত হয়েছে। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কাশ্মীর নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানে ভারতের সামরিক আক্রমণ আসন্ন বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। সোমবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি। এদিকে টানা ৪র্থ দিনের মতো কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় 2 দেশের সেনাদের গোলাগুলি হয়েছে। কাশ্মীরে হামলার ঘটনায় পাল্টাপাল্টি পদক্ষেপে টালমাটাল ভারত পাকিস্তান সম্পর্ক। এমন অবস্থায় পাকিস্তানের পরিচালিত 16টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে ভারতের কেন্দ্র সরকার। উস্কানিমূলক ও ভুল তথ্য প্রচারের অভিযোগে চ্যানেলগুলো নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধের তালিকায় রয়েছে ডন, ARY, জিও নিউজের মতো পাকিস্তানের শীর্ষ পর্যায়ের গণমাধ্যম। এছাড়া পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও বন্ধ করা হয়েছে। এদিকে ভারত শিগগিরই পাকিস্তানে সামরিক হামলা চালাবে বলেও মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। এই বিষয়ে পাকিস্তানের সেনাবাহিনী সরকারকে অবহিত করেছে বলেও জানান তিনি। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত। এই অবস্থায় কোনোভাবেই থামছে না সীমান্তে ভারত পাকিস্তানের সেনাদের গোলাগুলি। রবিবার রাতে টানা 4র্থ দিনের মতো কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় 2 পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এরই মধ্যে আরব সাগরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারতের নৌবাহিনী। উত্তেজনা নিরসনে 2 পক্ষকেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে ভালো মনে করছে, দাবি প্রধান উপদেষ্টার। বিএনপির তীব্র প্রতিবাদ। মিয়ানমারকে মানব করিডোর দেওয়ার সমালোচনা, বিএনপি মহাসচিবের। আলোচনা না করায় হতাশা। হজ ফ্লাইটের সাথে মোবাইল অ্যাপ উদ্বোধন, রাতে প্রথম ফ্লাইটে জেদ্দা যাচ্ছেন 398 জন হজযাত্রী। সিলেট ওসমানী বিমানবন্দরে কার্গো টার্মিনাল চালু, পণ্য রফতানিতে সময় ও খরচ কমে যাওয়ার আশা। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।